সুপ্রিয় দর্শক, আজ জানাবো পশ্চিমবঙ্গ এবং দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত। শুরুতেই দেখে নিব সংবাদ শিরোনাম। বিধানসভা ভোটের প্রচারের শুরুতেই নন্দীগ্রামে যাচ্ছেন অভিষেক। শুভেন্দুর কেন্দ্রই পাখির চোখ তৃণমূলের। পটাশপুরে বাম তৃণমূল ছেড়ে 12 পরিবারের বিজেপি যোগ। তৃণমূল বনাম বিজেপি, 4 মাস পর কে থাকবেন গদিতে? শুভেন্দুকে বিধায়ক পদ হারানোর হুঁশিয়ারি সৌগতর, পাল্টা দিল গেরুয়া শিবির। ভাঙবে সব রেকর্ড, কলকাতা সহ দক্ষিণবঙ্গ নিয়ে বড় আপডেট। আজকের আবহাওয়া। বাড়ি ঘিরে ফেলল পুলিশ, রুদ্ধশ্বাস অভিযানে গ্রেপ্তার হুমায়ুন পুত্র। অভিযোগটা ঠিক কি? বিরাট স্বস্তি, কমিশন জানালো খসড়ায় নাম না থাকলেও এদের শুনানিতে না গেলেও চলবে। মন্দির মসজিদ বানাতে পারেন, তবে রাজনীতি ছেড়ে দিয়ে। অভিষেকের নিশানায় হুমায়ুন, কি বললেন কবিরের দল নিয়ে? সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পাখির চোখ নন্দীগ্রাম। নতুন বছরের শুরুতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্রে পা রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনই বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রথম প্রচার কর্মসূচি সামনে এনেছেন অভিষেক, যার নাম যতই করো হামলা আবার জিতবে বাংলা। নতুন এই প্রচার কর্মসূচিতে বিভিন্ন জেলা সফরে যাবেন অভিষেক। সেই সফরের মধ্যে আগামী 15ই জানুয়ারি নন্দীগ্রামেও যাবেন তিনি। অভিষেক এদিন নিজেই জানিয়েছেন নন্দীগ্রামেও 2টি মডেল স্বাস্থ্য ক্যাম্প করা হবে। নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 ব্লকের সেই ক্যাম্পগুলিতেও তিনি যাবেন। এর আগে 2023 সালের পঞ্চায়েত ভোটের আগেও রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনও নন্দীগ্রামে মিছিল নিয়ে 20 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করেছিলেন তিনি। তৃণমূল শীর্ষ নেতা আগেই জানিয়েছিলেন নতুন বছরের শুরু থেকেই পথে নামবেন তিনি। এদিন সেই প্রচার কর্মসূচির রূপরেখা সামনে এনেছেন অভিষেক। গত 15 বছরে রাজ্য সরকার কি কি কাজ করেছে সেই রিপোর্ট কার্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জেলায় জেলায় গিয়ে এসআইআর বিরুদ্ধেও জোরালো আওয়াজ তুলতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী খাস তালুক হিসেবে পরিচিত কাছিতে গিয়ে জনসভা করেছিলেন অভিষেক। অধিকারীদের বাসভবন শিশির কুঞ্জ থেকে ঢিল ছোড়া দূরত্বে আয়োজিত সেই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছিল। এবার বিধানসভা নির্বাচনের প্রচারের শুরুতেই রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে পা রাখছেন অভিষেক। আসছি পরবর্তী সংবাদে। বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভা কেন্দ্র রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। শাসক তৃণমূল কংগ্রেস এবং বাম শিবিরে ভাঙ্গন ধরিয়ে বিজেপি যে সংগঠন মজবুত করার পথে হাঁটছে তার স্পষ্ট ছবি ধরা পড়ল পটাশপুরের চিস্তিপুর 2 অঞ্চলে। রবিবার টোটা ফলকরা কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত বিজেপির এক পথসভা থেকে সিপিএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে মোট 12টি পরিবার বিজেপিতে যোগ দিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই যোগদান কর্মসূচি ঘিরে চিস্তিপুর 2 এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিজেপির পথসভায় উপস্থিত ছিলেন কাথি সাংগঠনিক জেলার অন্যতম সদস্য ও শিক্ষক তাপস মাঝি। তার হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন নতুন সদস্যরা। যারা এদিন দল বদল করেছেন তাদের মধ্যে সিপিএম থেকে যোগ দিয়েছেন দীপঙ্কর আচার্য। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন শশাঙ্ক মেইকাপ, ভক্তরাম জানা, প্রতাপ জানা সহ আরো একাধিক কর্মী ও তাদের পরিবার। সব মিলিয়ে মোট 12টি পরিবার বিজেপির সঙ্গে যুক্ত হলো বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। নবাগত বিজেপি সদস্যদের বক্তব্যে উঠে এসেছে দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের কথা। তাদের দাবি, আমরা যে দলেই ছিলাম সেখানে কোনো শান্তি ছিল না, কর্মীদের মতামতের কোনো মূল্য দেওয়া হতো না, শুধুমাত্র গোষ্ঠী দ্বন্দ্ব আর দাপটের রাজনীতি চলতো। বিজেপিতে যোগ দিয়ে তারা নিজেদের নিরাপদ ও সম্মানিত বলেই মনে করছেন বলে জানিয়েছেন। যোগদানকারীদের একাংশ আরো বলেন, ভারতীয় জনতা পার্টির আদর্শ ও নেতৃত্ব তাদের আকৃষ্ট করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও জাতীয়তাবাদের রাজনীতি তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছে। তাদের কথায়, আজ বিজেপি পরিবারের সদস্য হতে পেরে আমরা গর্বিত। আগামী বিধানসভা নির্বাচনে পটাশপুর বিধানসভা কেন্দ্র বিজেপিকে উপহার দিতে চাই। দেশের নেতা নরেন্দ্র মোদীর হাত আরো শক্ত করাই আমাদের লক্ষ্য। বিজেপি নেতৃত্বের তরফে এই দল বদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি করা হয়েছে। তাপস মাঝি বলেন, পটাশপুরে তৃণমূল ও বাম শিবিরের ভিতরে দীর্ঘদিন ধরে অসন্তোষ জমছিল, আজ তার বহিঃপ্রকাশ ঘটছে। সাধারণ মানুষ বিজেপির দিকে ঝুঁকছেন কারণ তারা উন্নয়ন, সুশাসন ও নিরাপত্তা চান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পটাশপুর বিধানসভা এলাকায় এই ধরনের দলবদল আগামী দিনে আরো বাড়তে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও বামেদের সাংগঠনিক দুর্বলতা বিজেপির পক্ষে জমি তৈরি করছে। যদিও শাসক ও বাম শিবিরের তরফে এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় নেতারা। তাদের দাবি, এগুলি বিচ্ছিন্ন ঘটনা, এর কোনো প্রভাব নির্বাচনে পড়বে না। আসছি পরবর্তী সংবাদে।
রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়া এবং বাংলাদেশের অস্থির পরিস্থিতির মাঝে এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কেবল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, ওপার বাংলার মানুষও তার ওপর অগাধ ভরসা রাখেন। সৌগত বাবুর এই মন্তব্যের পরই রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্য রাজনীতি। কি বললেন সৌগত রায়? রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌগত রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের মানুষও ওর ওপর ভরসা করেন। এর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, শুভেন্দু বলছেন মমতা আর 4 মাস মুখ্যমন্ত্রী থাকবেন। আসলে 4 মাস পর শুভেন্দু নিজেই আর বিধায়ক থাকবেন না। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহকেও থার্ড ক্লাস মানুষ বলে কটাক্ষ করেন তিনি। সজল ঘোষের পাল্টা পাকিস্তান তোপ। সৌগত রায়ের এই মন্তব্যের পাল্টায় আক্রমণাত্মক মেজাজে ধরা দেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে জামাতদের মদতদাতা বলে তোপ দাগেন। সজল ঘোষের দাবি, ওপার বাংলার চোখ। সজল ঘোষ বলেন, বাংলাদেশিরা ওর কথা শুনবে না কেন? পাকিস্তানও তো ওর কথা শুনে। পাক কানেকশন। তিনি আরো যোগ করেন, পাকিস্তানের পার্লামেন্ট বা সাংবাদিক সম্মেলনে আলোচনা হয়েছে ভারতে তাদের স্বজন কারা আছে। তখন অরুন্ধতী রায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। উস্কানির অভিযোগ, সজলের অভিযোগ, ওপার বাংলায় গন্ডগোল লাগলে মুখ্যমন্ত্রী ও ওখানকার মানুষদের এ রাজ্যে চলে আসার আহ্বান জানান, যা অত্যন্ত বিপজ্জনক। কেন এই বাক যুদ্ধ? রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের এসআইআর প্রক্রিয়া চলায় শাসক ও বিরোধী শিবিরের মধ্যে এমনিতেই পারদ তুঙ্গে। তার উপর বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার পুত্রের দেশে ফেরা এবং হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে সরগরম বাংলা। এই আবহে সৌগত রায়ের বাংলাদেশি কার্ড এবং বিজেপির পাকিস্তান তোপ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মেরুকরণের রাজনীতিকে আরো উস্কে দিল। আসছি পরবর্তী সংবাদে। শীতের কামড় আরো চওড়া হচ্ছে। বছর শেষে ঠান্ডার দাপট রাজ্য জুড়ে। একাধিক জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে জোরালো শীত। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিনে কলকাতা ও জেলায় তাপমাত্রা আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। তবে বছরের শেষে বা নতুন বছরের শুরুতে ফের কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। তাতে কি ফিকে হবে শীতের আমেজ? জানুন সম্পূর্ণ আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও কিছু জেলায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে আগামী কয়েক দিনে। তবে নয়া বছরের শুরুতেই অবশ্য পারদ কিছুটা চড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, 31শে ডিসেম্বর ও বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে গোটা রাজ্যে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। এর মধ্যে একাধিক জেলার তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। শীতের কাঁপুনি সামান্য বাড়তে পারে আগামী 2-3 দিনে। 1 জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের পারদ চড়বে। সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এর জেরেই বাধা ছাড়া হুড়মুড়িয়ে ঢুকছে উত্তরে হাওয়া, যার কারণে তাপমাত্রা নিম্নমুখী। দক্ষিণবঙ্গে আগামী 7 দিন আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হবে না। কুয়াশার দাপট কিছুটা কমেছে, তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। দৃশ্যমানতা নেমে যেতে পারে কোথাও কোথাও, তবে ঘন কুয়াশার সতর্কতা জারি নেই। আগামী 7 দিন উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা কোনো জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হবে না। তবে ঘন কুয়াশা ও উত্তরে হাওয়ার দাপটে সকালের দিকে ঠান্ডা আরো বেশি অনুভূত হবে। উত্তরের সব জেলাতে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি হয়েছে। আসছি পরবর্তী সংবাদে। হুমায়ুনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে তার পুত্র গোলাম নবী আজাদকে গ্রেপ্তার করেছে শক্তিপুর থানার পুলিশ। রবিবার সকালে ওই পুলিশ কর্মী শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে হুমায়ুনের বাড়িতে পৌঁছায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ির ভেতর থেকে গেট বন্ধ থাকায় কিছুক্ষণ হুমায়ুনের বাড়ি ঘিরে রাখে পুলিশ। সেই সময় হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ বাড়ির ভিতরেই আত্মগোপন করেছিলেন বলে অভিযোগ। পরে তিনি আত্মসমর্পণ করলে পুলিশ তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, হুমায়ুনের নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল জুম্মা খান রবিবার সকালে শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, কয়েকদিন আগে ছুটির আবেদন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার সময় হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ তাকে মারধর করেন। এই অভিযোগের তদন্ত করতে পুলিশ হুমায়ুনের বাড়িতে যায় এবং পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গোলাম নবী আজাদ গ্রেপ্তার। এদিকে বহরমপুরে সাংবাদিকদের হুমায়ুন বলেন, সিকিউরিটির দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা খুব বাজে ব্যবহার করত। এদিন সকালে একজন আমার ঘরে ঢুকে আমাকেই মারতে আসে। ছেলে দেখতে পেয়ে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। সবকিছু সিসিটিভি ফুটেজ রয়েছে, প্রমাণ দেখানো যাবে। বিনা নোটিশে কেন পুলিশ আমার বাড়িতে গেল তারও জবাব চাই। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। আসছি পরবর্তী সংবাদে। শনিবার থেকে শুরু হয়েছে শুনানি। খসড়া তালিকায় যাদের নাম ওঠেনি ডেকে পাঠানো হয়েছে তাদের। তবে এই আবহের মধ্যেই কিছু মানুষের জন্য বড়সড় স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন। 2002 তালিকায় থাকা ভোটারদের কিছুটা সুবিধা করে দেওয়া হলো কমিশনের পক্ষ থেকে। কি সুবিধা দেওয়া হয়েছে? 2002 এর অসমাপ্ত রোলের কারণে অনেক ভোটারকে আনম্যাপড দেখানো হয়েছে। বহু ক্ষেত্রে ভোটারের নিজেদের নাম আছে 2002 এর তালিকায়, তবে তাদের নাম অনলাইনে দেখা যাচ্ছে না। সেই সকল মানুষদের শুনানির জন্য ডাকা হবে না বলে জানিয়েছে কমিশন। এই সকল ভোটারদের
শুনানির নোটিশও না দেওয়ার চেষ্টা করা হবে। কমিশন জানিয়েছে 2002 এর তালিকা ইআরও দেখে নেবেন। প্রয়োজনে ভোটারকে না ডেকে ফোনে নিষ্পত্তি করে দেবেন। যা তথ্য প্রয়োজন তা আপলোড করে দেবেন। বিএলও প্রয়োজনে ভোটারের ছবি নেবেন তার বাড়িতে গিয়ে। এ প্রসঙ্গে বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ দাবি রেখেছিলাম। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি হলো 2002 সালের ভোটার লিস্টে নাম আছে অথচ তাদের অনলাইনে দেখা যাচ্ছে না। তার ফলে মিসম্যাচ হয়েছে বা ম্যাচ করেনি, তাই তাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে। এটা কেন হবে? কমিশন আগে ভার্চুয়াল মিটিং এ বলেছিল যাতে তাদের শুনানিতে না ডাকা হয় তার চেষ্টা করা হবে। তাদের থেকে হার্ড কপি ভোটার লিস্টের প্রিন্ট আউট নিয়ে আপলোড করলে হয়ে যাবে। তবে পরে দেখা গেল এমন অনেককেই শুনানিতে ডাকা হয়েছে। আজ কমিশন জানিয়েছে এদের ডাকা হবে না। আর কারো নাম যদি হিয়ারিং নোটিশ ইস্যু হয়ে যায় তাহলে তা স্থগিত করতে হবে। শুধু তাই নয়, আজ সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন 85 বছরের ভোটারের বাড়িতে গিয়ে শুনানি হবে। এছাড়াও অসুস্থ বিশেষভাবে সক্ষমদের জন্য যাতে বাড়িতে গিয়ে শুনানি হয় সেই চেষ্টা করা হবে। আসছি পরবর্তী সংবাদে। হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, কোথায় তৈরি হচ্ছে? আমি তো শুধু দেখছি ইট পড়েছে। আগে শুরু হোক। মন্দির মসজিদ বানানোর রাজনীতিকদের কাজ নয়, তাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। আর মন্দির মসজিদ বানাতে হলে রাজনীতি ছেড়ে দিয়ে তা করা উচিত। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, আপনি মন্দির মসজিদ বানাতেই পারেন, কিন্তু রাজনীতি ছেড়ে দিয়ে বানান। 2021 সালে ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন হুমায়ুন। তবে বিধানসভা ভোটের বেশ কিছুদিন পর থেকেই তিনি এমন কিছু মন্তব্য করতে শুরু করেন যা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় তৃণমূলকে। দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হস্তক্ষেপ করতে হয়েছিল। শোকজও করা হয় হুমায়ুনকে। তবে হুমায়ুন বদলাননি। দিন কয়েক আগে তিনি নতুন দল গড়ার কথা এবং বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন। তারপরে দল থেকে তাকে সাসপেন্ড করে তৃণমূল। এবার সেই হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ এবং দল গঠন নিয়ে মুখ খুললেন অভিষেক। শনিবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, কোথায় তৈরি হচ্ছে? আমি তো শুধু দেখছি ইট পড়ে আছে। আগে শুরু হোক। কোনো ঘোষণার ভিত্তিতে কিছু বলা যায় না। তারপরে অভিষেক স্পষ্ট বলেন, আপনাকে যদি মন্দির মসজিদের রাজনীতি করতে হয় তো আপনার আর বিজেপির পার্থক্য কোথায়? অভিষেক মনে করেন মন্দির মসজিদ বানানোর অধিকার সকলের আছে, তাতে কোনো অসুবিধা নেই। আপনি মন্দির বানান, মসজিদ বানান, গুরুদ্বার বানান, চার্চ বানান, কিন্তু রাজনীতি ছেড়ে দিয়ে। তৃণমূল সাংসদের মতে রাজনীতিকদের একটাই লক্ষ্য হওয়া উচিত, জনতার সেবা। অভিষেক বলেন, রাজনীতিক হিসেবে আপনি হাসপাতাল বানান, স্কুল বানান, বিশ্ববিদ্যালয় বানান, মানুষের স্বার্থে কাজ করুন, ধর্ম আপনার ঘরে করুন। একজন রাজনৈতিক নেতার মন্দির মসজিদ বানানো এবং তা নিয়ে রাজনীতি করা শোভা দেয় না। বাবরি মসজিদ নিয়ে হুমায়ুনকে কটাক্ষ করতে গিয়ে অভিষেক টেনে এনেছেন 2019 সালের প্রসঙ্গ। তার কথায়, হুমায়ুন কবির 2019-এ বিজেপির প্রার্থী ছিলেন। বাবরি মসজিদের যে ঘটনা ঘটেছিল সেটা 1992 সালে। যে দল বাবরি মসজিদ ভেঙেছিল সেই দলের প্রার্থী হতে দিল্লি গিয়েছিলেন। তখন আপনার কিছু মনে হলো না? এখন বোধহয় হলো।